Thank you, Shamim Russell. Thank you, Shamim Russell. For your support. For your support. We need more support from you. We need more support from you. May God bless you. May God bless you. We love you, brother. We love you, brother. We always remember you. We always remember you. Since last 4 years. Since last 4 years. May God bless you. May God bless you. Hello, brother. Yeah, I reached home today. I'm always praying for you and your family because we have come from far. Since 4 years ago up to now, we have been talking, you have been supporting us, we have been enjoying, and I thank God. That's why I named my son, your name, Shamim Russell Obel. Okay? You can see my son. Here is my son, Shamim Russell Obel. I named him that name because you are my best friend, Dan. And I don't have any friend like you, brother. You are kind-hearted person like you. May God bless you, brother. I don't have much to say. We love you. We care you. Our whole hope are in you. Without you, we are nothing. I'm just praying every day so that we can get more support. Here is my son. I'm Stephen Obel Odira. My son is called Shamim Russell Obel. My wife is here. You can say your name. Yes, my name is Elizabeth Emily Obel. Yeah, Elizabeth Emily Obel. Thank you, brother. May God bless you. Shamim. Hello, Shamim. Hello, Shamim. Thank you. Thank you. May God bless you. May God bless you. Welcome to Kenya. Welcome to Kenya. We love you. We love you. We always remember you. We always remember you. Shamim Russell. Shamim Russell. Shamim Russell. Shamim Russell. Come and see us. Come and see us. We are so happy. We are so happy. Come more from you. Shamim. We love you. We love you. We love you, Shamim. We love you, Shamim. Without you, we are nothing. Without you, we are nothing. এখন কেমন লাগতেছে আপনার দোকানটা একটু ঘুরে দেখেন দিন আপনি। খুব সুন্দর লাগতেছে। সামনে দেখতে দেখেন, সামনে যান, আপনি একটু সামনে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আছি। এই যে দোকান এইভাবে চালান থেকে চলে? মালপত্র না নিয়ে পয়সা করে দাঁড়িয়ে থেকে চলে। চলে না, তাই তো? এই অবস্থার ভিতরে দোকানদারি করতেছেন? পয়সা করে দাঁড়িয়ে থেকে চলে। আচ্ছা, পয়সা না নিয়ে তা আপনার জন্য আজকে সারপ্রাইজ আছে, বুঝলেন? আপনি একটু চা খেতে যান, আমরা আপনার দোকানটা একটু সাজাই দিই, বুঝতে পেরেছেন?
কাকা, আসসালামু আলাইকুম। চা খাওয়া হয়ে গেছে আপনার? চার কি বিল দিয়েছেন? না না, আমি বিল দিচ্ছি আপনার। এই চা কি একটা? দোকানদার কি আপনি? নেন 6 টাকা নেন। আসেন, আপনার দোকান দেখেন কিভাবে সাজাইছি। এটা দেখেন আপনার দোকানটা কিভাবে সাজানো হয়েছে, এবার একটু আপনি দেখবেন। আসেন তো আচ্ছা, মানে মাল এসেছেন না দোকানে, তাই তো? আসে না, তাই তো? আসে, কিন্তু আপনার দোকানে মাল না থাকার কারণে এসেছেন। ও, এখন কেমন লাগতেছে আপনার দোকানটা? একটু ঘুরে দেখেন দিন আপনি। খুব সুন্দর লাগছে। সামনে দেখতে দেখেন, সামনে সামনে যান, আপনি একটু সামনে যান। আছে আছে। হ্যাঁ, কেমন হয়েছে দোকান সাজানো? হয়েছে কিরকম? সুন্দর হয়েছে? আরো ভিতরে আছে, ওইগুলো আপনি বাইরে আস্তে আস্তে সাজায় নিয়েন। হ্যাঁ, ওই বার সাজাই দোকান করে। আচ্ছা, দিয়েন, সাজা দিয়েন। কি এখন কেমন লাগতেছে আপনার বলেন? ওই যে ডিম, আপনি তো সুন্দর লাগছে। ডিম একটা করে ডিম নিয়ে আসেন, সিদ্ধ করে একটা করে ডিম নিয়ে আসেন না? সাইডটা দিলাম, ওই একটা আছে। একটা আছে, তাও বাকি নিয়ে আসবে, ওকে ওই দোকানদার টাকা দিতে। বাকি নিয়ে আসেন। আর এখন একটা ডিম নিয়ে আসলাম আপনার জন্য। আচ্ছা, বাদাম কিন্তু 2 প্যাকেট, ভিতরে আর 1 প্যাকেট আছে। ভাজা ভাজা না, ভাজা বাদাম ওই 1 প্যাকেট আর 1 প্যাকেট। আর এই যে এইগুলো, আমি কাঁচা কিনে নেবো। এইগুলো দেখেছেন, এগুলো সব দিছি। আর মুড়ি আপনি এলো 6 প্যাকেট মুড়ি এখানে এই জিনিস হাতে পাতা মুড়ি। বিক্রি কত বেশি কত করে? এগুলো কত দাম তো আমি জানি না আচ্ছা, তো। ওখানে ওরা বলে দেবে না। আচ্ছা, ওরা কই দেবে? এগুলো কত আসান? 10 টাকা পিস। এগুলো 10 টাকা পিস। হ্যাঁ, তো ও দোকান জানলে বলে দেবে। আমাকে তো নেন দেয় এমন মারা দেন 10 টাকা করে 10 টাকা বলছেন, তাও আপনার লাভ 10 টাকা করে। 10 টাকা, তাই পাইকারি তো? দাম আছে ওই আর এগুলো 5 টাকা। হ্যাঁ, এগুলো 5 টাকা। এইগুলো 5 টাকা মজা। হ্যাঁ, এগুলো 5 টাকা। এখন কি আপনি খুশি, খুশি। আনন্দিত? আচ্ছা, এদিকে আসেন, ওগুলো মানে আপনার 5 টাকা। এদিকে আসেন কাকা। কাকা আসলে দীর্ঘদিন ধরে আসলে এখানে দোকানদারি করেন, কিন্তু কাকার ওই পনির পাড়ে দিয়ে ওই ভাড়া ধরে দোকান। দোকানদারি করেন, কিন্তু এইভাবেই চলেন আপনি? মানে আপনার এই যে ওই দুটো মুড়ি দুটো চানাচুর নিয়ে সেইভাবে? পয়সা নাই তো হবে না। এখন কি আপনি ভালোভাবে দোকানদারি করতে পারবেন? হ্যাঁ, ওতে আমি আরো কিছু যদি আমি বেচাকেনা করবার মাল আনবো, বেচাকেনা করবার মাল আনবো। বেচা করে মাল আনবেন, তাই তো? আরো সাথে আরো। আচ্ছা, আপনার আরো যা যা লাগে। হ্যাঁ, 1 2 এনেন 300 আর আরো 100 দিচ্ছি। আর কালকে কত দিয়েছিলাম? 400 দিয়েছিলাম কালকে। 400 টাকা আমি 700 টাকার মাল এই 400 এনেন, 420 টাকা আপনাকে দিলাম। আপনি যা যা কিনতে মন চায় আপনার, পেঁয়াজ যদি ঝাল লাগে, হ্যাঁ ও লাগবে, কারণ এগুলো লাগবে তো, এগুলো আপনি কিনে নেবেন। কি বলে, বুঝতে পেরেছেন? কিনে নিয়ে আপনি আপনার মতো এই যে পয়সা আমি সংসারে লাভটা ছাড়া 18 টাকা ভাঙার চেষ্টা করবো না। আচ্ছা, আমি দেখি যাবে। মাঝে মাঝে আমি তো ঘুরতে আসি আপনাদের এদিকে, তাই না? ঘুরতে আসি বলি তো আপনার সাথে দেখা হয়েছে। হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে আপনি এবার উন্নত করবেন, বুঝতে পেরেছেন? আমরা যে পুঁজিটা আপনার দিলাম, এটা আপনি আস্তে আস্তে উন্নয়ন করবেন। দেশকে ভালোবেসে বসে থাকলে চলবে না রে, চলবে না রে, চলবে না। দেশে যে কাজ আছে ফেলে রাখলে চলবে না রে, চলবে না রে, চলবে না। দেশকে মুখে মুখে মা ডাকলে চলবে না রে, চলবে না রে, চলবে না।
এবং দেশের বাহির থেকে আমাদেরকে দেখছেন, খুব দুঃখের একটি সংবাদ নিয়ে কথা বলতে হয়। এখানে 7টি পরিবার পুড়ে একেবারে শেষ হয়ে গেছে। শুধু আমি কালকে কাকার গামছাটাও দেখে গিয়েছিলাম, আবার সেই লুঙ্গিটাও দেখে গিয়েছিলাম। এখনও সেই লুঙ্গি সেই গামছা পরেই উনি এখনও দাঁড়িয়ে আছেন। এবং আজকে 3 দিন যাবত এই পুড়ে ছাই হয়ে গেছে, আপনারা সব দেখেছিলেন ভিডিওগুলো। তো আমরা অলরেডি তাদের জন্য চাউল, ডাউল, ঝাল, পেঁয়াজ, রসুন যা যা লাগে একটা পরিবারে, আমরা ইনশাল্লাহ সেগুলো সব নিয়ে আসার চেষ্টা করেছি। মোটামুটি চেষ্টা করেছি, এটা আমার পক্ষ থেকে আমি দেওয়ার চেষ্টা করেছি। এতগুলো দেওয়ার চেষ্টা করেছি 7টা পরিবারের। তারা আপাতত মনে হয় অনেক বাসায় রান্নাও হয় না, এমন একটা অবস্থার ভিতরে রান্না হয় নাই, মনে হয় হাঁড়ি পাতিল নাই, তাই তো? তো আমরা এখানে উপজেলায় একটু যোগাযোগ করেছিলাম, ইনশাল্লাহ তাদের ওসিলায়, এবং এমপি মহোদয় তার সহধর্মিণী এসেছিলেন এখানে, এসে আসলে এখানে পরিদর্শন করে গিয়েছিলেন। আমরা তাকে অবগত করেছিলাম, যেহেতু এটা একটা ব্যয়বহুল খরচের ব্যবস্থা, মানে এখানে 3 থেকে 4 লক্ষ টাকা হলে শুধু টিন দিয়ে ঘেরা হবে। এবং দেশের বাহির থেকে আমাদেরকে দেখছেন, খুব দুঃখের একটি সংবাদ নিয়ে কথা বলতে হয়। এখানে 7টি পরিবার পুড়ে একেবারে শেষ হয়ে গেছে। শুধু আমি কালকে কাকার গামছাটাও দেখে গিয়েছিলাম, আবার সেই লুঙ্গিটাও দেখে গিয়েছিলাম। এখনও সেই লুঙ্গি সেই গামছা পরেই উনি এখনও দাঁড়িয়ে আছেন। এবং আজকে 3 দিন যাবত এই পুড়ে ছাই হয়ে গেছে, আপনারা সব দেখেছিলেন ভিডিওগুলো। তো আমরা অলরেডি তাদের জন্য চাউল, ডাউল, ঝাল, পেঁয়াজ, রসুন যা যা লাগে একটা পরিবারে, আমরা ইনশাল্লাহ সেগুলো সব নিয়ে আসার চেষ্টা করেছি। মোটামুটি চেষ্টা করেছি, এটা আমার পক্ষ থেকে আমি দেওয়ার চেষ্টা করেছি। এতগুলো দেওয়ার চেষ্টা করেছি 7টা পরিবারের। তারা আপাতত মনে হয় অনেক বাসায় রান্নাও হয় না, এমন একটা অবস্থার ভিতরে রান্না হয় নাই, মনে হয় হাঁড়ি পাতিল নাই, তাই তো? তো আমরা এখানে উপজেলায় একটু যোগাযোগ করেছিলাম, ইনশাল্লাহ তাদের ওসিলায়, এবং এমপি মহোদয় তার সহধর্মিণী এসেছিলেন এখানে, এসে আসলে এখানে পরিদর্শন করে গিয়েছিলেন। আমরা তাকে অবগত করেছিলাম, যেহেতু এটা একটা ব্যয়বহুল খরচের ব্যবস্থা, মানে এখানে 3 থেকে 4 লক্ষ টাকা হলে শুধু টিন দিয়ে ঘেরা হবে। আসসালামু আলাইকুম, দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদেরকে দেখছেন সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আপনারা সবাই দেখেছিলেন 7টি বাড়ি পুড়ে একেবারে ছাই হয়ে গেছে, এবং সেই বাড়ির জন্য আমরা কিছু বাজার করার চেষ্টা করেছি। এখানে 7 প্যাকেট মুড়ি এবং 7 কেজি পেঁয়াজ, 10 কেজি আলু, সেই সাথে এখানে কিছু রসুন, ডাউল সহ, এখানে এই যে পুষ্টি তেল সহ কিছু চাউল আমরা সবাইকে ওদেরকে সরবরাহ করে দিব। এবং ওদের বাড়ির এতটাই পুড়ে এমন অবস্থা হয়ে গেছে যে একটা হাঁড়িও নাই যে সেখানে রান্না করবে। তো এখন আমরা যেহেতু সামাজিকভাবে অনেক বেশি কাজ করে থাকি, তো আমাদের দায়িত্ব এই কাজগুলো করার। আমরা একটু পরেই কিছু কাঁচা বাজার করে, আরও এখানে প্রায় 2 থেকে 3 হাজার টাকার কাঁচা বাজার করে আমরা এই বাজারটা সম্পূর্ণ ওদের বাসায় পৌঁছে দিয়ে আসবো ইনশাল্লাহ। এবং ওদের বাড়িগুলো আসলে কিভাবে ভালো করা যায়, আরও টিন দিয়ে সুন্দর করে আবার নতুন করে কিভাবে করা যায়, আমরা সেইভাবে চিন্তাভাবনা করতেছি। আপনারা সবাই দোয়া করবেন এবং সবাই এগিয়ে আসবেন, এবং ভিডিওটি অনেক বেশি শেয়ার করবেন, যাতে আমরা আরও বেশি করে ভালো ভালো কাজ করতে পারি দেশের অসহায় মানুষের জন্য। এবং আমরা কিছুদিন পরেই বাংলাদেশের 64টা জেলা নিয়ে কাজ করা শুরু করবো ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, এবং আরও বেশি যেন আমরা কাজ করতে পারি, সেই লক্ষ্যে আপনারা সবাই এগিয়ে আসবেন। এবং আসসালামু আলাইকুম, দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদেরকে দেখছেন, 44 ডিগ্রি গরমের মধ্যে আপনাদেরকে স্বাগতম জানাই। এই কারণে যে আমরা যেভাবে কাজ করে যাচ্ছি, 2000 মানুষের শরবত বিতরণ করছি, অলরেডি 1500 মানুষের খাইয়ে দেওয়া শেষ। এখন 3:10 থেকে 15 বাজে, মেবি শরবত বিতরণ করে যাচ্ছি ইনশাআল্লাহ। না আপনাকে তুলে নেই, এইভাবে আমরা কাছে শরবত খান। কেমন লাগছে একটু বলেন, ভালো হয়েছে? হয়তো দেখেছেন খুব কেমন হয়েছে ভাই শরবত? ভালো হয়েছে চাচা, ভালো হয়েছে। এইভাবেই আমরা কাজ করতেছি, সবাই ভালো থাকবেন। অনেক গরম পড়তেছে, অনেক গরম কাকা, অনেক, তাই তো ভাই? গরম পড়তেছে না অনেক? এর ভিতরেও যারা রিয়েল হিরো তারা কিন্তু পরিশ্রম করে যাচ্ছে। এখানে আমি দেখতেছি যারা রিক্সা চালান, ভ্যান চালান, ইজি বাইক চালান, তারা কিন্তু পরিশ্রম করে যাচ্ছে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।
বাংলাদেশ উইদাউট বর্ডার্সকে এইভাবে মানুষের পাশে থাকার জন্য। আমরা আজকে ফ্রিতে 2000 মানুষকে শরবত বিতরণ করছি, একটু শরবত দেখাও অলরেডি। হ্যাঁ, এই যে আমরা অলরেডি প্রায় 500 মানুষের শরবত বিতরণ করে আসছি এবং ইনশাল্লাহ আমরা এখন আমার জায়গা ট্রান্সফার করছি এই কারণে যে আমরা কিছুটা হলেও মানে বিভিন্ন জায়গাতে যাওয়ার চেষ্টা করছি, বিভিন্ন জায়গাতে। হ্যাঁ, এই যে আমরা এই সামনের লোকেশনে দাঁড়াবো, যেখানে যেখানে দরিদ্র মানুষরা থাকে, যেখানে যেখানে রিক্সাওয়ালা থাকে, যেখানে যেখানে ভ্যানওয়ালা থাকে, আমরা তাদেরকে খাওয়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদেরকে দেখছেন, বাংলাদেশ উইদাউট বর্ডার্স বাংলাদেশকে নিয়ে কাজ করতেছে এবং এই আসলে আমরা আজকে 2000 মানুষের শরবত বিতরণ করছি, 2000 মানুষের। হ্যাঁ, 2000 মানুষের শরবত বিতরণ চলছে এখানে। আমরা ফ্রিতে শরবত লেখা অলরেডি আমরা কাজ করতেছি এবং আমরা ইতিমধ্যে যেভাবেই কাজ করে যাচ্ছি, এখানে কি পরিমাণ গরম পড়তেছে জানেন আপনারা কম বেশি সবাই। 44-45 চলতেছে এবং এই গরমের মধ্যেও আমাদের স্বেচ্ছাসেবীরা কাজ করে যাচ্ছে, মানুষের জন্য কাজ করে যাচ্ছে, দেশের জন্য কাজ করে যাচ্ছে। এবং এখানে আমরা এখন বেশিরভাগ যে সময়টা এসেছি, এই সময়ে গরিব মানুষ বেশি, দরিদ্র মানুষ বেশি। ভাই কেমন হয়েছে টেস্ট? ভালো হয়েছে না? আলহামদুলিল্লাহ, আমরা সর্বোচ্চ টেস্ট করার চেষ্টা করেছি আমরা। আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ, এই অবস্থা। এই ভ্যানটা নেন, জাম লেগে গেছে এখানে, এমন একটা অবস্থা। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাকে দেখছেন সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম। কারণ আজকে আমরা সেখানে আসছি, এই যে সেই রিক্সা চালক কাকু। রিক্সা চালক কাকু কোথায়? এই যে সেই রিক্সা চালক কাকু, দেখেন আজকে কি আপনি খুশি? যে খুশি। দেখেন তিনি কতটা খুশি, তার ওয়াইফ। আপনি কি খুশি? খুশি। এখানে যারা আছেন দেখেন, ইনি হচ্ছে এখানে আপনার এখানে শ্রমিকের সমস্ত সংগঠনের মানুষজন এখানে আছেন, সিনিয়র পার্সন। এবং ওনাকে এই ইজি বাইকটা দিয়েছি, এই যে ইজি বাইকটা দেখতে পাচ্ছেন, এটা দিয়েছি ওনাকে। এবং এখানে দেখেন শত শত মানুষ চলে আসছে ওনাকে সাপোর্ট করার জন্য। আসলে দেশ এবং দেশের বাইরে যারা আছেন তারা এভাবে সাপোর্ট করেছেন যাতে আজকে ওনাকে রিক্সা দেওয়ার কথা ছিল, আমরা ওনাকে ইজি বাইক দিচ্ছি। এবং এই ইজি বাইক দিয়ে আমরা কিছু কথা বলবো, আপনারা শুনবেন। আঙ্কেল আপনার হাতে ইজি বাইক তুলে দিলাম, ইজি বাইক তুলে দিলাম। সবাই আপনার সবাই খুশি? দেখেন শত শত মানুষ চলে আসছে এখানে, আরো সাংবাদিক ভাইরা আছে। ধন্যবাদ ধন্যবাদ। আমি একটু বসি থেকে দেখি কেমন লাগে। হ্যাঁ, একটু চালান তো দেখি, একটু বসছি দেখি কেমন লাগে। একটু চালাই দেখি আমরা। আরে গাড়ি চলতেছে, গাড়ি চলতেছে, সব দেখা যাচ্ছে, আমরা চলছি। আঙ্কেল আজকে থেকে তো গাড়ি আপনার? আমার গাড়ি আপনার না? আরে আঙ্কেল আজকে থেকে গাড়ি আপনার। আপনি গাড়িটা দেখে শুনে চালাবেন। চালাবো। আর আপনার কেউ যেন আপনার কিছু খেতে দিলে খাবেন না রাস্তাঘাটে, ঠিক আছে? আপনার তো আর আজকে থেকে ভাড়া দেওয়া লাগছে না, একটু সামনে যান। ভাড়া দেওয়া লাগছে না আজকে থেকে? প্রতিদিন 200-300 টাকা করে ভাড়া দিতেন, নিজের গাড়ি হয়েছে এখন, কত সুন্দর আরাম আনন্দ লাগছে। দেখেন বন্ধুরা, দেখেন গাড়ি কত সুন্দর। আসলে আমারই ভালো লাগছে, আর কি বলবো আপনাদের, আমারই অনেক আনন্দ লাগছে। অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ভিডিওটি অনেক শেয়ার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আসলে আমরা একটা বিশেষ কাজে আসছি। আমি অলরেডি ভিডিওতে ব্রিফিং করেছি, বাট তোমরা যদি কেউ ভিডিও না দেখে থাকো তাহলে আমি একটু ব্রিফিং করছি। সেটা হচ্ছে আমাদের নতুন মাদ্রাসা হিলফুল ফুজুল মাদ্রাসা নিয়ে, ঠিক আছে? তো আমরা বাংলাদেশ বর্ডার্স, আমরা আমাদের যে মানবাধিকার যে সংস্থা, যে ইউনিট আমাদের সাপোর্ট হিউম্যানিটি, আরিয়ান খান, আমরা একসাথে কাজ করি এবং আরিয়ান খান এক্সক্লুসিভলি এই মানবাধিকার কাজ নিয়েই লড়াই করছে, ঠিক আছে? এবং
তার ছোট্ট একটি বাইক, সেই বাইক নিয়ে বাংলাদেশের পথে প্রান্তরে ঘুরে বেড়ায় সে। এবং অনেকেই দেখেছো এই মানুষকে দুঃখে দুর্দিনে কষ্টে রোগে শোকে সে সেখানে দৌড়ে যাচ্ছে, ঠিক আছে? তো তার ছোট্ট বাইক নিয়ে রোদ বৃষ্টি ঝড় মাথায় করে সে ঘুরে বেড়ায় বাংলাদেশের পথে প্রান্তরে, এবং সে আমাদের হচ্ছে আমাদের পথের রাজা। আমাদের যে মানবাধিকারের যত কাজ এক্সক্লুসিভ আরিয়ানই চালায়, এবং আরিয়ান খানের অক্লান্ত পরিশ্রমে আমাদের আমাদের একজন ভক্ত তিনি রাজি হয়েছেন আমাদেরকে তিনি ৪৪ কাঠা জমি দান করেছেন খুলনার সাতক্ষীরাতে। তো খুলনার সাতক্ষীরা মানে একটা প্রাইম লোকেশন। তো এই হ্যাঁ, এটা মাদ্রাসা খুবই একটা উন্নত মানের পজিশনে দেখেন, এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে। আচ্ছা, হ্যাঁ, এবং তাহলে আমি খুবই এখন আরিয়ানকে আমি নিবিড়। দিব। আমরা মাদ্রাসা সম্বন্ধে বিশেষ মানে টোটাল আমরা আলোচনা করবো ইনশাল্লাহ, কিভাবে আমরা এক্সিকিউট করব, কবে ইনশাল্লাহ কাজ শুরু হবে, এবং কেন এই মাদ্রাসা হতে যাচ্ছে একটা ইউনিক মাদ্রাসা ইনশাল্লাহ। তো সেটা বলার আগে আরিয়ান খান আমাদেরকে টোটাল প্লটটা আমাদেরকে দেখাবে। আরিয়ান খান প্লিজ তুমি দেখাও। জি জি, হ্যাঁ আমি অলরেডি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এইখানে, এই যে এইখান থেকে এটা ৪৪ কাঠা জমি আমাদেরকে দিবে এইখানে। হ্যাঁ এইখানে, হ্যাঁ ওনার সাথে আমাদের কথা হয়েছে, এবং উনি আমরা একটা ফাইনাল যেদিন এই কাজটা ফাইনাল করে নিব সেই দিন আমরা সবাই একসাথে থাকবো ইনশাল্লাহ। হ্যাঁ, ফাইনাল যেদিন করবো সেদিন থাকবো। এবং আমি একটু দেখাই আপনাদের এখানে জায়গাটা কতটা সুন্দর, আমি আপনাদেরকে একটু দেখাই। সাব্বির, হ্যাঁ জায়গাটা কতটা সুন্দর আমি একটু দেখাই আপনাদের। এই পাশ দিয়ে একটা খাল চলে গেছে। হ্যাঁ, এই পাশ দিয়ে একটা খাল চলে গেছে, এবং এই খালটা কয়েকদিন পরেই ছেড়ে দেওয়া হবে। এখানে প্রতি দিন জোয়ার ভাটা উঠবে ইনশাল্লাহ, এবং এইখানে প্রচুর পরিমাণে লোকজন চলাচল করে। হ্যাঁ, প্রতিদিন হাজার হাজার লোকজন চলাচল করে। এবং এখানে একটা ছোট ঘের আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ছোট একটা ঘের আমরা দেখতে পাচ্ছি, এখানে ঘের আছে। এবং এই সাইড দিয়ে আমরা চিন্তা করছি যে যেহেতু একটা মাদ্রাসা এতিমখানা হবে, সেহেতু একটা পুকুর থাকা লাগবে। হ্যাঁ, যেহেতু পুকুর না থাকলে তারা গোসল করবে, এবং সেই সাথে সেখানে মাছ চাষ করা হবে। হ্যাঁ, তাতে করে সেই বাচ্চারাও সেই মাছগুলো খেতে পারবে। তো এটা খুব একটা সুন্দর আইডিয়া, শামীম ভাইয়ের আইডিয়া ছিল। তো আর এখান থেকে আমরা কিছু মাটি তুলে সাইটে আমরা দিব, দেওয়ার পরে মনে করেন ওইটা হলো আরো উঁচু হয়ে গেল, আমরা যে আর বাদ বাকি মাটি আমরা কিনে এখানে ভরাট করে ফেলবো। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হলো ৪৪ কাঠা জায়গা। হ্যাঁ, এটাই আর কি। তো এখানে করলে খুবই ভালো হবে, এবং আমি দেখাচ্ছি এই যে সব দেখেন আপনারা দেখতে পাচ্ছেন সবাই। তো এটা খুবই ভালো লাগার একটা ব্যাপার, এবং জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর। এবং বাংলাদেশে যারা আছেন এবং বাইরে যারা আছেন তারা অবশ্যই এখানে একদিন হলেও ঘুরতে আসবেন, আমাকে নক করে, আমি ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আসবো এখানে। এবং এর পাশেই খালটা চলে গেছে, এর পাশ দিয়ে খালটা চলে গেছে, যে বড় খাল, কিন্তু এটা কিন্তু এখনো নোনা পানি উঠতেছে না, এই কারণে যে এখানে নদীটা বন্ধ করে রাখছে, মানে নদীটা কয়েকদিন পরেই খুলে দিবে আর কি। তো ভাইয়া এই যে জমিটা হলো এই যে বড় জমি দেখতে পাচ্ছেন, বিরাট বড় জমি, এই মাথা থেকে ও মাথা পর্যন্ত। হ্যাঁ, হ্যাঁ, এটাই আর কি। জমিটা হচ্ছে বিশাল বড়, এখানে মাটি ফেলতে হবে তাই তো? মাটি মনে করেন আমি চিন্তা করছি যে এইখানে এটা আরো বেশি খনন করতে হবে, কারণ এটা গর্ত কম, তো এটা বেশি খনন করে এই মাটিটা ওখানে দিতে হবে। দেওয়ার পরে মনে করেন ওই জায়গাটা সমান হয়ে যাবে, এবং বাদ বাকি যে মাটিগুলো লাগবে এটা সাইটে যে আমরা ওই যে নদী কাটতেছে ওখান থেকে আমরা ম্যানেজ করে নিয়ে আসবো মাটিগুলো। হ্যাঁ, ওই শুধু টলি ভাড়াটা দিলে হয়ে যাবে, অথবা মনে করেন যে যারা কাজ করতেছে তাদের কিছু অর্থ দিলে হয়তো এটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। যেহেতু মাদ্রাসার কাজ, তো ইনশাল্লাহ সমস্যা হবে না। আপনারা যেহেতু আছেন, সবাই মিলে একসাথে একটা আমরা কাজ করবো আর কি। এটা কিন্তু বাস্তবতা। এই জন্য মনে করেন সবকিছু সময় সাপেক্ষের ব্যাপার। তবে এই আমার যে কাজ সময় সাপেক্ষের ব্যাপার না। এই যে এখন পারমিশন হয়ে গেল, মসজিদটা পারমিশন হয়ে গেল না, মসজিদ মনে হয় এখন শুধু পারমিশন নিয়ে আসবো। কালকে তো শনিবার বন্ধ থাকবে, রবিবারে পারমিশন নিয়ে এসে আমরা মসজিদে কাজ শুরু করে দেবো। এবং আপনাকে একটু দেখানোর চেষ্টা করি ভাইজান, এখানে আমি যেহেতু আমরা কুরবানির সময় এসেছিলাম মাংস দিতে, এদেরকে মাংস দিয়ে গিয়েছিলাম সবাইকে। হ্যাঁ, যতগুলো ঘর আছে সবাইকে আমরা মাংস দিয়ে গেছিলাম। হ্যাঁ, এবং এই যে অজপাড়া গায়ে এদের বাড়িগুলো দেখছেন কি অবস্থার ভিতরে এরা বসবাস করতেছে, এবং এরা কিন্তু ১ ফুটাও জমি নাই এদের, এরা সবাই সরকারি জমিতেই বসবাস করতেছে। এরা টিউবওয়েলও নেই, ওটা অবস্থা আর কি। এই অবস্থা কারেন্ট যাচ্ছে না, আচ্ছা আচ্ছা, এই অবস্থা। আচ্ছা দেখবেন, হ্যাঁ জি জি ভাইজান, এরা সবাই সরকারি জমিতে ভাইজান। হ্যাঁ, এখন আমরা পারমিশন পেয়েছি ভাইজান, এখানে অবশ্যই মসজিদ হবে। ১ সপ্তাহের ভিতরে মসজিদ হয়ে যাবে এখানে ভাইজান, ১ সপ্তাহের ভিতরে মসজিদ হয়ে যাবে, টিউবওয়েল হয়ে যাবে, মসজিদ হবে, ফ্যান যা যা লাগে সবকিছু হয়ে যাবে।
এই যে আমার ছোট্ট কাছে ছোট্ট 27,000 টাকা চাইছে একটা ফুটো এবারে 4 ঘর কারেন্ট টারেন্ট নেই তাই 27,000 হ্যাঁ চাইছে ওটা দেখতেছি। এখানে দেখেন ছোট ছোট বাচ্চারা, হ্যাঁ সবাই একটা সালাম দেওয়া ভাইকে। এরা দেখেন এরা ওই যে মাদ্রাসায় পড়ার জন্য খুব আগ্রহী। হ্যাঁ, যদি একে দূরে যেতে হয় এখান থেকে 1.5 কিলো পথ হেঁটে তারপরে একটি জায়গা আছে ওই যে ভিতরে, ওইখানে নামাজ পড়তে হয় এবং ওখানেই যেতে হয় এই কাদা ভেঙে। এবং যখন কাদা হয়, আমি এখানে এসেছিলাম মাংস দিতে, সেই সময় আমি কি করছিলাম কুরবানির সময়, এই যে মাঠ দিয়ে হেঁটে এসেছিলাম। এত পরিমাণ জানি রাস্তা ব্যাপক কাদা, মানে আপনার হাঁটু পর্যন্ত কাদা হয়। হ্যাঁ, যদি কখনো সম্ভব হয় এই রাস্তাটাও আমি আগে করে দিব, ইট দিয়ে হোক বা যেভাবে হোক আমি আগে করে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, জি ভাইজান। আচ্ছা, এখানে এখানে যে মাদ্রাসা যেখানে জি ভাইজান শুনতে পাচ্ছেন? জি ভাইজান। হ্যাঁ, শোনা যাচ্ছে। মাদ্রাসা যেখানে করা প্ল্যান আছে, ওই জায়গাটা কি সরকারি জমি না? জি ভাইজান, হ্যাঁ সরকারি জমি ভাইজান। আমি ওখান থেকে উপজেলা থেকে আমি টিওনো সাহেবের সাথে যোগাযোগ করবো আজকেই। যোগাযোগ করে আমি রবিবারের দিন আমি পারমিশন নিয়ে এসে আমি এখানে ইনশাল্লাহ মসজিদের কাজ শুরু করে দেবো ভাইজান। এবং দেখেন এখানে মাঠের পরে মাঠ এবং বিকালে একটু পরেই বাতাস বের হবে এবং সেটা খুব আনন্দদায়ক সবার জন্য। এবং এখানে সবাই কাজে গেছে, বাসায় বেশিরভাগ মহিলা এবং বাচ্চারা আছে। আমরা বিকালে এখানে একটা উঠুন মিটিং করবো ভাইজান, উঠুন মিটিং করব। হ্যাঁ, এখানে বসে আমরা একটা উঠুন মিটিং করব যে মসজিদটা কোথায় হবে, কোন ভাবে হবে, কোন প্রসেসে হবে, আমরা সেই বিষয় নিয়ে ইনশাল্লাহ কথা বলবো ভাইজান। ধান কাটা, এই যে এক ভাই আপনি ধান কাটেন, আপনি বলেন কি করেন, আপনি বলেন। ভ্যান চালায়? ও, আপনি কি করেন? ভ্যান চালান? আপনি? আমি ভ্যান চালাই, ভ্যান ওই যে মাঠে কাজ কাম করি। কৃষি কাজ করে তাই তো? আর যখন ধান থাকে না তখন কি কাজ করে? তখন ওই ঢালাই কাজ দেয় ঢালাই কাজ ঢালাই করি। কাজ করে। সাত ঢালাই দেয় ওই রাজমিস্ত্রি এই যে তীব্র গরমে আপনার স্বামী মাঠে কাজ করতেছে তাই তো? কি নাম কি তোমার? নাম কি? তোর নাম আমিনুর। তোমার নাম কি মামুনি? নুসরাত। জি ভাইজান, এই যে কোমলমতি বাচ্চারা এখানে আছে ভাইজান। আমি ওই সব একসাথে কাজ করি সব পরিবারগুলো। জি 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 জি। আমও তো এখানে এরা খুবই আন্তরিক এদের। এরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এখানে আসছে। হ্যাঁ, কেউ খুলনা থেকে, কেউ সাতক্ষীরা থেকে, কেউ কলারোয়া থেকে, কেউ শ্যামনগর থেকে, ভাইদের সাথে কথা বিভিন্ন বলার প্রান্তের মানুষ এখানে আছে। আমাকে তো ভাই কিন্তু এখানে কিন্তু তারা কোনো গ্যামজাম করে না, তারা কোনো খেসাখেসি করে না। হ্যাঁ, তারা একজন যদি রান্না না হয় অন্যজন তাদের বাসায় যে হ্যাঁ ভাত পৌঁছে দেয়, এরকম একটা পরিস্থিতির ভিতরে এরা জীবনযাপন করে। হ্যাঁ, তবুও খেয়ে না খেয়ে এরা থাকে, তারপরেও কোথাও কোনো গোলযোগ সৃষ্টি করে না ভাইজান। আমার কথা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শুনতে পাচ্ছি আচ্ছা, আমি বলতেছি মনোযোগ দিয়ে শুনেন। আপনারা হচ্ছেন 40টা পরিবার, হ্যাঁ? 40টা পরিবার। হ্যাঁ আমরা ইনশাআল্লাহ একটা ক্যাম্পেইন করব আমরা 40টা পরিবারের জন্য ইনশাআল্লাহ 40টা ভেড়া। ঠিক আছে? এবং হ্যাঁ আপনারা করবেন 40টা কি? ভেড়া। কিন্তু 40টা ভেড়া সব ফ্যামিলি, এক ফ্যামিলি না কিন্তু। সবাই একসাথে পালবেন, পুষবেন, বড় করবেন। যদি একটা ভেড়া বাচ্চা দেয় ওটা সব ফ্যামিলির অধিকার। একটা ভেড়া মারা যায় সব ফ্যামিলির ক্ষতি। একটা সমবায় সমিতি হবে। ওই 40টা ভেড়া ঠিক আছে এটা আরো ভালো হবে 40টা ভেড়া থেকে হবে 80টা ভেড়া, 80টা থেকে 160 1000 ভেড়া হবে। আপনারা হবেন আমি এক বস্তা গাছ কাটবো গাছ কেটে কেটে নিতে হবে সবাই মিলে আমি গমের বুসা নিতে হবে কিনে 1 কেজি পশু জাত ছাগল ওকে বিড়াল জাতকে যত্ন করতে হয় সেবা যত্ন করতে হয় পশু পালন হ্যাঁ, তাহলে হ্যাঁ আপনাদের সাথে দেখা হয় আমার খুবই ভালো লাগলো, খুব আপন লাগলো। হ্যাঁ, এই যে আপন কন্যা সবাই খুশি আমরা এরকম কেউ তো কথা বলে না
বোন আপনার নাম কি? নিজেরা গাড়ির টাকা দিয়ে কিনতে হবে, তার হাঁস মুরগি পালন করতে হবে। জানতে পারে না। আপনার নাম কি বোন? আপনি যে আমার নাম চান্দা, আমি আসাননগর থাকি, কারণ আমরা 2 পরিবার থাকি এখানে। দুবেলা দুমুঠো ভাত আর পরিবারের সুখের জন্য মরুভূমির দেশে যাত্রা, উদ্দেশ্য শ্রমের মূল্যে সামান্য কিছু টাকা, কিন্তু ঘটছে তার ঠিক উল্টোটা। শ্রম যাচ্ছে ঠিকই, কিন্তু তার বিনিময়ে ভাগ্যে জুটছে নির্মম অত্যাচার। হাতটা পিটাইতো, লাঠিটা পিটাইতো। ঘরে ঘরে আটকে রাখবো, আমার খাবার কোনো ব্যবস্থা করবো না। সৌদি আরবে নিয়োগকর্তার নির্যাতনের শিকার হয়ে শনিবার রাতেও দেশে ফিরেন 78 নারী শ্রমিক। একটা কোম্পানিতে বিক্রি করে আমাকে, সেই কোম্পানির লোক এসে আমাদেরকে নিয়ে যায় 4-5 জন মিলে। নিয়ে যাওয়ার পরে সেখানে 15 দিন বন্দি থাকি। 6 দিন লোকজন দয়া করে পাঠাবেন না মহিলা। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের বিভিন্ন এলাকায় কাজের সন্ধানে ঘুরে বেড়াচ্ছেন বাংলাদেশ থেকে নতুন ভিসায় আসা অনেক বাংলাদেশি। সেই সঙ্গে এই প্রবাসীরা যাদের মাধ্যমে সৌদিতে এসেছে তাদেরও খুঁজে পাচ্ছেন না তারা। আমার আপন মামা আছে, হোটেলে কাজ যায় না, কাজ দিছে 5 মাস ধরে বেতন পাই না। বাংলাদেশ 4 বছরের কোর্স করে বাড়িতে ভালো ছিলাম, চাকরি বাকরি করতাম। আপন খালতো ভাই এরকম রূপ দেখাইছে, এখন আইনা ভাই রাস্তায় রাস্তায় ঘুরতে হইতেছে, কোনো কাজ বাজ নাই। 3 মাসের আকাম আপসে খুলে দিয়ে রাস্তার মধ্যে হাঁটাইতেছে, থাকার কোনো জায়গা নাই, খানার কোনো জায়গা নাই। এই দালালরা কৌশলে হাজার হাজার ফ্রি ভিসাকে কন্ট্রাক্ট ভিসা হিসেবে চালিয়ে দিচ্ছে। The cries of relatives as another coffin arrives from the Middle East at the Dhaka's International Airport terminal. In September 2019, Mongol Khan's wife Rohima Khatun was found dead hanging from a ceiling fan at the home where she worked as a domestic helper in Saudi Arabia. Her body has still not been returned home. In November last year, dozens of Bangladeshi female workers sent a video message from Saudi Arabia pleading for help to be rescued. At the beginning of November, a Bangladeshi woman's body was found in a garbage dump in Amman. She worked as a domestic helper for Saudi embassy staff in Jordan. المهم جاء يوم من الايام ويرقص لك كلب، انت حيوان، كلب تجاوز اكذب المصري. المصري ده صيد، عندك المصري ده সৌদি আরবে তার গৃহকর্মী জীবনের প্রতিটি দিনই ছিল অভিশাপের। চড় থাপ্পড় দেয়, এটা দিয়ে শুরু করার পরে একটা সময় ঘুষি, এরপর ব্যাট, এগুলা ইউজ করতে থাকে। ভোর 5টায় উঠতেছি, আবার রাত 2টায় শুইতে যেতেছি। ছুরি নিচে রান্নাঘর থেকে নিয়ে আসলো, নিয়ে এরকম করে হাতটা কত বিক্ষত করলো। ওনার ভাইরা যখন বললাম যে দেখেন আমি বিবাহিত, আমার একটা বাচ্চা আছে 3 বছরের, আমি এখন এগুলো সম্ভব না আমার পক্ষে। বড় বলছে কি হবে, কেউ দেখবে না তো, তুমি আর আমি তো। তারপর ওনার থেকে এরকম হাঁটছে, 3 তলায় যাই, একটা সময় ঝাঁপ দিই, লেবার কোর্টে যাই। সেখানে আমাদের বলানো হয়েছে যদি আমার মালিকের কাছে আমি বেতন পাই সেটাও আমাকে নিষেধ করতে হবে। আমি কোনো মালিকের কাছে বেতন পাই না, আমি শুধু দেশে যাইতে ইচ্ছুক। বাংলাদেশে এম্বাসি সেখান থেকে বলা। বাংলাদেশিদের একটি বদ্ধ বাড়িতে রাখা হয়েছে। শুধু তাই নয়, তারা কাজ চাইলে ভিনদেশি মিশরীয় নাগরিকের মাধ্যমে তাদের শারীরিক নির্যাতন করা হচ্ছে বলে জানান ভুক্তভোগীরা। খাওয়া দাওয়ার সমস্যা, পয়সা করি না। এখানে 4 মাস যাবত বড়াই থিয়েছে, কোনো কাজ কাম কিছুই দেয় না, খাওয়ার টাকাই দেয় না। এখানে 300 লোক আছে, আমরা মিলাই একটা বাথরুম। আমি মরে বানুগা, আমি বাঁচতাম না। আমার 4 লাখ টাকা আমি কিস্তি দিলে, আমি বেমার আছি, আমরা খুব বিপদে আছি। আপনি আমার ভাইয়ের মতো, আপনি আমাকে উদ্ধার করেন মাননীয় প্রধানমন্ত্রী। আমার অনেক মারধর করছে, আমার টর্চার করতেছে, তোমরা আমার বাঁচাও। আমার হাতের মধ্যে গরম তেল ঢাইলা দিছে, আমার বাঁচাও তোমরা, আমার নিয়ে যাও এখানটা। ওই
বাসায় আমার 15 দিন অন্ধকার করে আটকে রাখছে, কোনো কিছু খাইতে দেয় নাই, টর্চার করছে, মারধর করছে, নির্যাতন করছে, চোখ দিয়ে কিছু দেখতে পাই না। একজন হাফিজুর রহমান, একজন পল্লী চিকিৎসক, একজন রেমিটেন্স যোদ্ধা এবং একটি লাশ। পরিবারের সকলের মুখে হাসি ফোটানোর জন্য যে পাড়ি জমিয়েছিলেন সুদূর প্রবাসে, তিনি ফিরে আসলেন লাশ হয়ে, সবার চোখে অশ্রু দেবেন বলে। আমাদের অক্লান্ত প্রচেষ্টায় এবং মধ্যপ্রাচ্যে বাঙালিদের অকৃত্রিম ভালোবাসা এবং সাহায্য নিয়ে আমরা লাশটি ফেরত এনেছি বাংলাদেশে। এই মুহূর্তে আমরা লড়াই করছি এই পরিবারের অর্থনীতি মুক্তির জন্য এবং এই দুষ্ট প্রতারক চক্রকে বিচারে আওতায় আনার জন্য। আমাদের সিনিয়র রিপোর্টার আরিয়ান খানের বিস্তারিত প্রতিবেদন। সৌদি আরব এটা বাংলাদেশ না, এইভাবে বিভিন্ন রকম হুমকি ধামকি দিচ্ছে এবং আমার জীবন নাশের হুমকি দিচ্ছে। এই অবস্থায় দিন কাটাচ্ছে খেয়ে না খেয়ে। এই যে ব্যক্তিটার ভিডিওটা দেখছেন, এই ব্যক্তি কিন্তু মারা গিয়েছে এবং তার জীবনের শেষ কথাগুলা বলে গিয়েছে। ইনি একজন সৌদি আরব প্রবাসী। বাংলাদেশের সকল স্তরের প্রশাসনের কাছে, সর্বসাধারণের কাছে আমার আকুল আবেদন, আমি যাতে একটু বাঁচতে পারি। এই যে প্রবাসী লাশ চলে আসছে, এই যে হাফিজুর রহমান, এবং এনার কাছ থেকে 6,50,000 টাকা নিয়েছিল, নিয়ে তাকে শুধু পাসপোর্ট দিয়েছিল এবং 3 দিনের ভিসা দিয়েছিল। পরবর্তীতে ইনি বাসায় আসার জন্য 1,20,000 টাকা দিয়েছিল। এই টাকা সব সেই প্রতারক যে ব্যক্তি আত্মসাৎ করেছে। এই লাশটাকে বলা হয়েছে যিনি নাকি গলায় দড়ি দিয়েছে, ইনি একজন গ্রামে ডাক্তার ছিলেন, সবাইকে ইনি সহযোগিতা করেছেন। তার ছোট বাচ্চারা দেখেন, তাকে দেখলেই তো চোখের পানি ধরে রাখা যায় না। আর এই যে তার মা এখানে কি কান্নাকাটি করতেছে দেখেন। এই এলাকায় সবাই বলতেছে উনি কতটা ভালো মানুষ ছিলেন। আর আমার রিকোয়েস্ট থাকবে, এই মেয়েটার পাশে এসে দাঁড়াবেন। আমরা ইনশাল্লাহ ফ্যামিলিকে কথা দিয়েছি, আপনারা সবাই এগিয়ে আসবেন, আমাদের পাশে থাকবেন। সুধী দর্শক, আমি শামীম রাসেল, তিলোত্তমা, ভ্যানকুভার থেকে। তারা এখানে মানে ওই এজেন্সি এই কোম্পানিতে প্রায় 48 জন লোক দিছে, ঠিক আছে। 48 জনের মধ্যে আমরা এখানে 17 জন আছি, 17 জনের একই অবস্থা, ঠিক আছে। তো মানে কেউ সাহস পাচ্ছে না, মানে আসলে কেউ সাহস পাচ্ছে না, আসলে তাদেরকে হুমকি দেখানো হচ্ছে। কেউ না কেউ মানে এরকম আর কি পদক্ষেপ নেওয়ার সাহস পাচ্ছে না, বা প্রতারণা মামলা দিবে এরকম কোনো সাহস পাচ্ছে না। আর তারা বলতেছে তারা কি আসলে কি প্রত্যেকে ঋণ করে আইছে, তারা প্রত্যেকে বলতেছে যে আসলে কি আমরা তাদের সাথে লড়ে জিততে পারবো। তারা তো এজেন্সি তো অনেক টাকা পয়সাওয়ালা, এই ধরনের আর কি ভয় পাচ্ছে। আমরা এর সাথে আজকে এক্সপোজ করবো, আমরা পুলিশের সাথে কথাবার্তা বলবো। আপনি নাম্বারটা দেন, আমি কল করছি। হ্যালো বাবু ভাই, আসসালামু আলাইকুম। আমি ওই যে সৌদিতে লোক পাঠানোর জন্য কল করলাম, আপনার নাম্বারটা পেলাম। আমি আসলে কানাডা থেকে কল করছি আমার আত্মীয়ের জন্য।
হ্যাঁ, আমি কানাডা থেকে কল করছি, ভ্যানকুভার থেকে, আমার আত্মীয়ের জন্য। তো আমি কিছু লোক বিদেশে পাঠাতে চাই, আমার আত্মীয়। তার আগে আপনার আমি নুরুজ্জামান ভাই সম্বন্ধে কথা বলতে চাই। তার সাথে কি হয়েছিল? সে তো সেখানে কোনো চাকরি পাচ্ছে না, সে বেতন পাচ্ছে না, বলতে গেলে বেতন পাচ্ছে না, না খেয়ে আছে। এবং আমরা কল করেছি কানাডা থেকে, একটি এনজিও থেকে, বাংলাদেশ উইদাউট বর্ডার্স। আমরা কানাডা একটা রেজিস্টার্ড এনজিও, আমরা প্রবাসীদের জন্য ফাইট করি, ঠিক আছে? এখন আপনি বলেন এই নুরুজ্জামান ভাইয়ের ব্যাপারে, আপনারা 4.5 লক্ষ টাকা নিয়েছিলেন, তারা কোনো বেতন পাচ্ছে না, বলতে গেলে কোনো বেতন পাচ্ছে না দেশ থেকে। আচ্ছা, তাদেরকে যে বেতন না, তারা যে বেতন পাচ্ছে তাতে তারা খাবার কিনতে পারছে না, দেশ থেকে টাকা আনতে হচ্ছে, এরকম ধর কথা। তাদের থাকা, খাওয়া, চিকিৎসা সবকিছু ফ্রি আপনি বলেছিলেন। 900 আর 200 প্রতি মাসের বেতন পাইতেছে, 900 আর 200 না, আমার টাকা প্রতি মাসে পাইতেছে। তারা যেই কয় টাকা পাচ্ছে 100 রিয়ালের মতো, 150 রিয়ালের মতো, এতে তাদের হয় না। তাদের খরচ 300 রিয়াল, এবং তাদেরকে আপনি কাজ দিচ্ছেন না। তারা মাসের পর মাস বসে আছে। তাদের সাথে চুক্তি কি ছিল? সেইটা তাদের সঙ্গে চুক্তি ছিল হচ্ছে 200 রিয়াল খাওয়া, আর আপনার হচ্ছে 900 রিয়াল বেতন। কিন্তু তারা তো 1100 রিয়াল পাচ্ছে না, তো তারা পাচ্ছে মাত্র 150 রিয়াল। তারা ম্যাক্সিমাম পাচ্ছে 150 রিয়াল, 100 রিয়াল। তারা পাচ্ছে ম্যাক্সিমাম 100 রিয়াল। 200 রিয়ালই পায় ভাই, 200 রিয়াল পায়। আমাদের কাছে ডকুমেন্ট আছে ভাই। আপনি ডকুমেন্ট আমাকে পাঠাতে পারবেন? আপনি ডকুমেন্ট আমাকে পাঠাতে পারবেন? আপনি ডকুমেন্ট গুলো আমাকে পাঠান। আমরা এটা কানাডা থেকে ইনভেস্টিগেশন করছি। আমরা কানাডা থেকে এবং বাংলাদেশের প্রশাসন সবাইকে নিয়ে আমরা এখানে নেমেছি। হ্যাঁ, আপনি লেখেন, হোয়াটসঅ্যাপ নাম্বার লেখেন। হ্যাঁ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনি আমাকে পাঠান। আপনি আমাকে সকল কিছু পাঠান। আমরা চাই এটা শান্তিপূর্ণ সমাধান হোক। শান্তিপূর্ণ সমাধান না হলে আমাদের যা কিছু করা আমরা করবো সেটেল করার জন্য। কারণ আমাদের আমি বলি তাদের 30 তারিখ বেতন দেওয়ার পরে কোম্পানি কাজে দিয়ে দিব। 30 তারিখের পরে কাজ দিবেন তাদেরকে, এই নভেম্বর 30 তারিখের পরে। কোম্পানি বেতন দিব 30 তারিখের ভিতরে, দিয়ে তাদের কাজে নিয়ে যাব। ওকে, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে আমাকে পাঠান সমস্ত ইনফরমেশন, আর এরপরে আমরা সেখান থেকে যাব। আশা করি আমরা শান্তিপূর্ণভাবে সমাধান করতে পারবো। এবং আপনি, আমার নাম হচ্ছে শামীম রাসেল, SHAMEEM RUSSEL। প্লিজ চেক মাই ফেসবুক প্রোফাইল। এবং আপনি বাংলাদেশ উইদাউট বর্ডার্স কমিউনিটি DBDWBC.ca এই ওয়েবসাইটে যাবেন, আমাদের ফেসবুকে যাবেন। আপনি আমাকে কন্ট্যাক্ট করলে সমস্ত কিছু দিব আপনাকে, এবং আমার ডিজিটাল বিজনেস কার্ডের লিঙ্ক আপনাকে দেব। আপনি আমার প্রোফাইল সম্বন্ধে জানতে পারবেন। ওকে বাবু ভাই, আপনি ভালো থাকেন। হ্যাঁ, আমরা নিজেরা ইনভেস্টিগেশন করেছি, এবং আপনারা তাদেরকে যেই বাসায় দেখেছেন সেই বাসা সম্বন্ধে আমাদের সমস্ত খবর আছে। এবং আমরা আরো 3টা লোকেশন স্পট করেছি যেগুলো আপনার আন্ডারে না, আপনার আন্ডারে এই বিল্ডিংটা। এবং সেখানে এখন মনে হয় 17 জন থাকে, আগে মনে হয় 48 জন ছিল। এবং আমরা ইনভেস্টিগেশন করছি। আমাদের সৌদিতে আমাদের প্রতিনিধি, কানাডা থেকে আমাদের প্রতিনিধি, বাংলাদেশ থেকে। তো এখান থেকে তারা কেউ আমাদেরকে ইনফরমেশন দেয় নাই, কিন্তু আমরা ভলান্টিয়ার করে আমরা সেখানে করেছি আমাদের ক্যানাডিয়ান অর্গানাইজেশন থেকে। And we are on it, so please hand us all the documents, and we're gonna inshallah go from there. Hopefully we're gonna have a settlement, peaceful settlement, so nobody is hurt. Okay, আর আপনি যদি আপনার কাছে কোনো ডকুমেন্ট, ওকে, আপনি এগুলো পাঠান। আর এই ডকুমেন্ট গুলো যদি আমি আপনার কাছ থেকে না পাই, তাহলে কিন্তু আমার মানুষজন আপনার বাসায় হাজির হয়ে যাবে। ওকে ভাই, ওকে। আমি বলেছি যে এই ডকুমেন্ট গুলো আপনি পাঠায়েন, যাতে করে আমাদের লোকজন আপনাকে পাঠায় যে ডকুমেন্ট আনতে না হয়, সেই তো কিছু আমাকে দেবেন না। ওকে বাবু ভাই, আসসালামু আলাইকুম, কথা হবে। হ্যাঁ, আমি জানি আপনি কোথায় চাকরি করেন, সবকিছু আমি জানি, আপনার বসকে জানি। আপনি এই ডকুমেন্ট গুলো আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান, এবং উই গো ফ্রম দেয়ার।
এই ভদ্রলোক প্রথমে বলেছে ভিন্ন কথা, সে বলেছে আমি বেতন দিচ্ছে, পাচ্ছে, সবকিছু হচ্ছে, এইটা সেটা হাবিজাবি। যখন আমি বললাম যে না এরকম তারা 150 রিয়ালও পায় না, কখন 100 রিয়াল পায়, খরচ 300, এইটা সেইটা, তখন আমাদের সংসারের কথা বললাম এবং তাকে আমি বুঝালাম মানে আমি নুরুজ্জামান ভাই আমি একটা কথা বলি, যখন সে বুঝতে পারলো যে সুবিধাজনক না, তখন সে বলেছে 30 তারিখের মধ্যে বেতন ক্লিয়ার করে আপনাকে কাজ দেওয়া হবে। অর্থাৎ তার নাম্বার আমার কাছে আছে, এখন আমি হোয়াটসঅ্যাপ অ্যাড করবো। 5 মাস থেকে সে বলে আসতেছে, বুঝছেন না এবার অনেক আমরা এরকম কয়েকটা ইনশাল্লাহ হ্যান্ডেল করেছি এবং আরিয়ান অনেক এক্সপার্ট। আমরা ইনশাল্লাহ বাংলাদেশের প্রশাসনকে এবং যত কিছু হোক মিডিয়া সবাইকে ইনশাল্লাহ লাগাবো। না ঠিকভাবে খাইতে পারতেছি, আমি যে আপনার সঙ্গে কথা বলতেছি আমার শরীর কিন্তু থরথর করে কাঁপতেছে। দর্শক, আমি শামীম রাসেল, তিলোত্তমা, ভ্যানকুভার থেকে। তারা এখানে মানে ওই এজেন্সি এই কোম্পানিতে প্রায় 48 জন লোক দিছে, ঠিক আছে। 48 জনের মধ্যে আমরা এখানে 17 জন আছি, 17 জনের একই অবস্থা, ঠিক আছে। তো মানে কেউ সাহস পাচ্ছে না, মানে আসলে কেউ সাহস পাচ্ছে না, আসলে তাদেরকে হুমকি দেখানো হচ্ছে, কেউ না কেউ মানে এরকম আর কি পদক্ষেপ নেওয়ার সাহস পাচ্ছে না, বা প্রতারণা মামলা দিবে এরকম কোনো সাহস পাচ্ছে না। আর তারা বলতেছে তারা কি আসলে কি প্রত্যেকে ঋণ করে আইছে, তারা প্রত্যেকে বলতেছে যে আসলে কি আমরা তাদের সাথে লড়ে জিততে পারবো, তারা তো এজেন্সি তো অনেক টাকা পয়সাওয়ালা, এই ধরনের আর কি ভয় পাচ্ছে। আমরা এর সাথে আজকে এক্সপোজ করবো, আমরা পুলিশের সাথে কথাবার্তা বলবো। আপনি নাম্বারটা দেন, আমি কল করছি। হ্যালো বাবু ভাই, বাবু ভাই আসসালামু আলাইকুম। আমি ওই যে সৌদিতে লোক পাঠানোর জন্য কল করলাম, আপনার নাম্বারটা পেলাম। আমি আসলে কানাডা থেকে কল করছি আমার আত্মীয়ের জন্য। হ্যাঁ, আমি কানাডা থেকে কল করছি, ভ্যানকুভার থেকে, আমার আত্মীয়ের জন্য। তো আমি কিছু লোক বিদেশে পাঠাতে চাই, আমার আত্মীয়। তার আগে আপনার আমি নুরুজ্জামান ভাই সম্বন্ধে কথা বলতে চাই। তার সাথে কি হয়েছিল? সে তো সেখানে কোনো চাকরি পাচ্ছে না, সে বেতন পাচ্ছে না, বলতে গেলে বেতন পাচ্ছে না, না খেয়ে আছে। এবং আমরা কল করেছি কানাডা থেকে, একটি এনজিও থেকে, বাংলাদেশ উইদাউট বর্ডার্স। আমরা কানাডাতে একটা রেজিস্টার্ড এনজিও, আমরা প্রবাসীদের জন্য ফাইট করি, ঠিক আছে। এখন আপনি বলেন এই নুরুজ্জামান ভাইয়ের ব্যাপারে, আপনারা 4.5 লক্ষ টাকা নিয়েছিলেন, তারা কোনো বেতন পাচ্ছে না, বলতে গেলে কোনো বেতন পাচ্ছে না, দেশ থেকে। আচ্ছা, তাদেরকে যে বেতন না, তারা যে বেতন পাচ্ছে তাতে তারা খাবার কিনতে পারছে না, দেশ থেকে টাকা আনতে হচ্ছে, এরকম ধর কথা। তাদের থাকা, খাওয়া, চিকিৎসা সবকিছু ফ্রি আপনি বলেছিলেন। 900 আর 200 প্রতি মাসের বেতন পাইতেছে, 900 আর 200 না, আমার টাকা প্রতি মাসে পাইতেছে। তারা যেই কয় টাকা পাচ্ছে 100 রিয়ালের মতো, 150 রিয়ালের মতো, এতে তাদের হয় না, তাদের খরচ 300 রিয়াল, এবং তাদেরকে আপনি কাজ দিচ্ছেন না। তারা মাসের পর মাস বসে আছে। তাদের সাথে চুক্তি কি ছিল? সেইটা তাদের সঙ্গে চুক্তি ছিল হচ্ছে 200 রিয়াল খাওয়া, আর আপনার হচ্ছে 900 রিয়াল বেতন, বুঝতে পারছেন না? কিন্তু তারা তো 1100 রিয়াল পাচ্ছে না, তো তারা পাচ্ছে মাত্র 150 রিয়াল। তারা ম্যাক্সিমাম পাচ্ছে 150 রিয়াল, 100 রিয়াল তারা পাচ্ছে ম্যাক্সিমাম 100 রিয়াল। 200 রিয়ালই পায় ভাই, 200 রিয়াল পায়। আমাদের কাছে ডকুমেন্ট আছে ভাই। আপনি ডকুমেন্ট আমাকে পাঠাতে পারবেন? আপনি ডকুমেন্ট আমাকে পাঠাতে পারবেন? আপনি ডকুমেন্ট গুলো আমাকে পাঠান। আমরা এটা কানাডা থেকে ইনভেস্টিগেশন করছি। আমরা কানাডা থেকে এবং বাংলাদেশের প্রশাসন সবাইকে নিয়ে আমরা এখানে নেমেছি। হ্যাঁ, আপনি লেখেন, হোয়াটসঅ্যাপ নাম্বার লেখেন। হ্যাঁ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনি আমাকে পাঠান, আপনি আমাকে সকল কিছু পাঠান। আমরা চাই এটা শান্তিপূর্ণ সমাধান হোক। শান্তিপূর্ণ সমাধান না হলে আমাদের যা কিছু করা আমরা করবো সেটেল করার জন্য, কারণ আমাদের আমি বলি তাদের 30 তারিখ বেতন দেওয়ার পরে কোম্পানি কাজে দিয়ে দিব।
30 তারিখের পরে কাজ দিবেন তাদেরকে, এই নভেম্বর 30 তারিখের পরে। কোম্পানি বেতন দিব 30 তারিখের ভিতরে দিয়া তাদের কাজে নিয়ে যাব। ওকে, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে আমাকে পাঠান সমস্ত ইনফরমেশন, আর এরপরে আমরা সেখান থেকে যাব। আশা করি আমরা শান্তিপূর্ণভাবে সমাধান করতে পারবো। এবং আপনি, আমার নাম হচ্ছে শামীম রাসেল, SHAMEEM RUSSES। প্লিজ চেক মাই ফেসবুক প্রোফাইল। এবং আপনি বাংলাদেশ উইদাউট বর্ডার্স কমিউনিটি DBDWBC.ca এই ওয়েবসাইটে যাবেন, আমাদের ফেসবুকে যাবেন, আপনি আমাকে কন্ট্যাক্ট করলে সমস্ত কিছু দিব আপনাকে, এবং আমার ডিজিটাল বিজনেস কার্ডের লিঙ্ক আপনাকে দেব, আপনি আমার প্রোফাইল সম্বন্ধে জানতে পারবেন। ওকে বাবু ভাই, আপনি ভালো থাকেন। হ্যাঁ, আমরা নিজেরা ইনভেস্টিগেশন করেছি, এবং আপনারা তাদেরকে যেই বাসায় রেখেছেন সেই বাসা সম্বন্ধে আমাদের সমস্ত খবর আছে, এবং আমরা আরো 3টা লোকেশন স্পট করেছি যেগুলো আপনার আন্ডারে না, আপনার আন্ডারে এই বিল্ডিংটা, এবং সেখানে এখন মনে হয় 17 জন থাকে, আগে মনে হয় 48 জন ছিল। এবং আমরা ইনভেস্টিগেশন করছি, আমাদের সৌদিতে আমাদের প্রতিনিধি, কেরালা থেকে আমাদের প্রতিনিধি, বাংলাদেশ থেকে। তো এখান থেকে তারা কেউ আমাদের ইনফরমেশন দেয় নাই, কিন্তু আমরা ভলান্টিয়ার করে আমরা সেখানে করেছি আমাদের ক্যানাডিয়ান অর্গানাইজেশন থেকে। And we are on it, so please hand us all the documents, and we're gonna inshallah go from there. Hopefully we're gonna have a settlement, peaceful settlement, so nobody is hurt, okay? আর আপনি যদি আপনার কাছে কোনো ডকুমেন্ট, ওকে, আপনি এগুলো পাঠান, আর এই ডকুমেন্ট গুলো যদি আমি আপনার কাছ থেকে না পাই তাহলে কিন্তু আমার মানুষজন আপনার বাসায় হাজির হয়ে যাবে। ওকে ভাই, ওকে, আমি বলেছি যে এই ডকুমেন্ট গুলো আপনি পাঠায়, যাতে করে আমাদের লোকজন আপনাদের বাসায় যে ডকুমেন্ট আনতে না হয়, সেই তথ্য আমাকে দেবেন না। ওকে বাবু ভাই, আসসালামু আলাইকুম, কথা হবে। হ্যাঁ, আমি জানি আপনি কোথায় চাকরি করেন, সবকিছু আমি জানি, আপনার বসকে জানি। আপনি এই ডকুমেন্ট গুলো আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান, এবং উই গো ফ্রম দেয়ার। এই ভদ্রলোক প্রথমে বলেছে ভিন্ন কথা, সে বলেছে আমি বেতন দিচ্ছে, পাচ্ছে, সবকিছু হচ্ছে, এইটা সেটা হাবিজাবি। যখন আমি বললাম যে না, এরকম তারা 150 রিয়ালও পায় না, কখন 100 রিয়াল পায়, খরচ 300, এইটা সেইটা, তখন আমাদের সংসারের কথা বললাম, এবং তাকে আমি বুঝালাম, মানে আমি নুরুজ্জামান ভাই, আমি একটা কথা বলি, যখন সে বুঝতে পারলো যে সুবিধাজনক না, তখন সে বলেছে 30 তারিখের মধ্যে বেতন ক্লিয়ার করে আপনাকে কাজ দেওয়া হবে। অর্থাৎ তার নাম্বার আমার কাছে আছে, এখন আমি হোয়াটসঅ্যাপ অ্যাড করবো। 5 মাস থেকে বলে আসতেছে, বুঝছেন না, এবার অনেক আমরা এরকম কয়েকটা ইনশাল্লাহ হ্যান্ডেল করেছি, এবং আরিয়ান অনেক এক্সপার্ট। আমরা ইনশাল্লাহ বাংলাদেশের প্রশাসনকে এবং যত কিছু মিডিয়া সবাইকে ইনশাল্লাহ লাগাবো। না ঠিকভাবে খাইতে পারতেছি, আমি যে আপনার সঙ্গে কথা বলতেছি আমার শরীর কিন্তু থরথর করে কাঁপতেছে।